এবার খবর বাঁকুড়ার। সাংসদ অরূপ চক্রবর্তী বলছেন ঝাড়ফুঁকের কথা। ঠিক কি বলছেন প্রথমে একবার শোনাই আপনাদের। বলছেন ঝাড়ফুঁক ছুমন্তর, কেউ আঙুল তুললে তাকে ছুমন্তর করে দিন। শুনুন। আপনারা এখানে সংগঠন করতে গেলে কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন আপনারা আমাদের খবর দেবেন, আমরা সুমন্তর করে দেব, কোনো অসুবিধা হবে না। আপনাদের কাজে কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবেন, আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করব। একবার করে বসুন, বছরে একবার করে দরকার হলে আপনারা আমাকে ডাকুন, পৌরসভার চেয়ারম্যানকে ডাকুন, আমাদের এমএলএদের ডাকুন, সর্বক্ষণ পহরা দেওয়ার জন্য আপনাদের পাশে, কর্মচারীদের পাশে আমরা এটার জন্য করছি। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কদিন আগে আমরা দেখেছি সাংসদ অরূপ চক্রবর্তী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠে দিয়েছেন, আর আজ তিনি ঝাড়ফুঁক ছুমন্তরের কথা বলছেন। কাদের উদ্দেশ্যে বলছেন, কোন প্রেক্ষিতে বলছেন? দেখো, এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেটা কিন্তু পরিষ্কার। কেননা গত কয়েকদিন আগে তালডাংরায় যেখানে দেখেছিলাম কর্মী সভার মধ্যে, সেখানে কিন্তু এই অরূপ চক্রবর্তী দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে তিনি একজন পুলিশ অফিসার আধিকারিকের বিরুদ্ধে বলেছিলেন যে 2/22 এবং সেক্ষেত্রে তারও যেটা উদ্দেশ্য ছিল যে এই পুলিশ আধিকারিকরা যেভাবে কাজ করছেন, যেভাবে তাকে স্কোয়াড দিচ্ছেন না, সেখানে তিনি কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন। অন্যদিকে এই যে ফেডারেশনের যে মিটিং ছিল, সেই সম্মেলনে কিন্তু সেখানেও কিন্তু তাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমতে যেভাবে তিনি কর্মীদের সঙ্গে রয়েছেন, সেখানে এই ফেডারেশন যারা কর্মীরা রয়েছে তারা যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন তাকে কিন্তু জানানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি ঝাড়ফুঁক কুমন্তর করে সেই টোটকা ব্যবহার করার কথা বলা হয়েছে। এই যে পরিষেবা যেখানে তিনি ইঙ্গিত করেছেন, সেটা কিন্তু পরিষ্কার যে এই ইঙ্গিত কিন্তু বিরোধী দলদের বিরুদ্ধে, এবং বিরোধী দলরা তারা কিন্তু দাবি করছেন এই যে ইঙ্গিত তিনি করছেন, এই ইঙ্গিতের মাধ্যমে তিনি বেঁচে থাকতে চাইছেন। অন্যদিকে তারা রাজনৈতিক দেউলিয়া হয়েছে। এই যে অরূপ চক্রবর্তী পরভাবেশ্য থাকার সাংবাদিক মুখোমুখি হয়েছে, এবং তখন কিন্তু তার যে দাবি ছিল, সেক্ষেত্রে তারা বলেছেন যে কখনো চামর বুলিয়ে দেওয়ার কথা, কখনো ধন্যবাদ জানানো করা, কখনো আবার প্রণাম করার কথা। কিন্তু যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন তাতে পরিষ্কার কথা বলছেন। মঞ্চ থেকে নেমেও অরূপ চক্রবর্তী একই কথা বললেন। সুমন্ত জাদু দেখিয়ে দেবো, যদি কোন সরকারি কর্মচারী যারা ফেডারেশন করবে তাদের বিরুদ্ধে আঙুল তুললে সুমন্তর হয়ে যাবে, এটা বলে দিলাম। জাদু করে দেবো, এটা যারা করবে তারা বুঝতে পারবে কি হবে। আদর করে দিতে পারে, পরে চামড় বুলিয়ে দিতে পারে, ধন্যবাদ জানাতে পারে, কেউ কেউ প্রণাম করতেও পারে যে দাদা এরকম করবেন না। আর এ নিয়ে বিজেপির কটাক্ষ। যেভাবেই হোক টিকে থাকতে হবে এইসব কথা বলে একের পর এক নির্বাচন আসে, বিভিন্ন রকম ডায়লগ বেরোয়। তো এগুলো হচ্ছে ওদের কালচার। আর যে সম্মেলনে আজকে করলো, আজকে সেই যারা উপস্থিত ছিল তারা এই 2026 সালের নির্বাচনে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে। যারা যারা এখনো পর্যন্ত কাজের মধ্যে যুক্ত তাদেরকে হুমকি চুমকি দিয়ে এই সমস্ত ভীতি সঞ্চার করে এই 26-এর ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা, কিন্তু কোনো লাভ নেই। নির্বিচারে গাছ কাটা হয়েছে। বীরভূমের সিউড়ির ঘটনা। আদিবাসী শ্মশান থেকে গাছ কাটা হয়েছে। আদিবাসীরা এবার নেতার কাছে অভিযোগ জানাচ্ছে। শুনুন অভিযোগ। এই যে শ্মশানগুলা গাছগুলা কেটে নিয়ে চলে গেছে, এই যে নুরুল হক বটে ও কেটে নিয়ে চলে গেছে আমাদেরকে জিজ্ঞাসা না করে। গাছ কেটে নিলে আর অথচ ওই জায়গাটাকে মাটি কেটে কান্দার ফেলে দিয়েছে, একদম জায়গা করে দিলে। একদম জায়গা আমাদের বহুত দিন থেকে দখল করা ছিল, সেটাও নিয়ে নিয়েছে সব। একদম আমাদেরকে মানে আর আমাদেরকে জিজ্ঞাসা করছে না কিচ্ছু। বলতে গেলেই তো ওই গন্ডগোল লেগেছে, চরম মারামারি হয়েছিল একবার। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুপ্রতিম, এই গাছগুলো তো কাটা হয়েছে অনেক বছর আগে, আজ এতদিন পরে কেন অভিযোগ? দেখো, একদমই সেটা হচ্ছে, এই গাছগুলো কিন্তু কাটা হয়েছে 2020 সালে, আর এখন গিয়ে সেই অভিযোগ উঠে এসেছে, এবং সেটা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন চলে আসছে। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গে তৃণমূলের এই 2 নম্বর ব্লকের কার্যকরী ব্লক সভাপতি অশ্বিনী মণ্ডলের, এবং তারই জেরে কিন্তু এই ঘটনা। এবং যে আদিবাসীরা আজকে এসে তারা অভিযোগ করেছে, তারা কিন্তু এটা জানিয়েছে যে তাদের যে 2 নম্বর ব্লকের মাইপুর গ্রাম, সেই মাইপুর গ্রামে কিন্তু তাদের যে শ্মশান ছিল আদিবাসীদের, সেই
শ্মশানে তারা যে গাছ লাগিয়েছিলেন সেই গাছ কেটে নেওয়া হয়েছিল, এবং এতদিন পর্যন্ত তারা কিন্তু পারছিলেন না অভিযোগ করতে শুধুমাত্র হুমকির ভয়ে। তার পাশাপাশি যে সমস্ত জমিতে আদিবাসীদের বর্গা ছিল সেই সমস্ত জমি থেকেও আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলে সিউড়ির যে 2 নম্বর ব্লক তৃণমূলের কংগ্রেসের অফিস, পার্টি অফিস, সেখানে তারা এসে অভিযোগ জানিয়েছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ তারা জানিয়েছে যে যখন এই ঘটনা ঘটেছিল, কথা শুনে সুপ্রতিম বোঝা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা রয়েছে, কারণ একজন আরেকজনের উপর দোষারোপ করে যাচ্ছে। আমাকে জানানো হয়নি, আমাকে উপেক্ষা করে এগুলো করেছে, এবং আদিবাসীরা সেই গাছগুলো লাগিয়েছিল। আমি যখন ওদের ওই প্রস্তাব দিলাম, আমি বললাম না, আমি ও গাছ ওরা লাগিয়েছে, ওরাই নেবে, তোমরা বিক্রি যদি করো আদিবাসী দিকেই দিয়ে দেবে, ওরা শ্মশানে উন্নয়ন করবে, এই ধরনের কথা আমার সাথে হয়েছিল। কিন্তু সেসব উপেক্ষা করে ওরা নিজেরাই পয়সাগুলো মনে হয় আত্মসাৎ করছে, এদিকে দেয়নি। সেটা ওখানকার মাইপুরের বুথ সভাপতি বাবু, এটা ওর নেতৃত্বে এগুলো হয়েছে। আমাকে যখন ওরা বিক্রির কথা বলে আমি নিষেধ করেছিলাম, তারপর আমাকে উপেক্ষা করে এগুলো করেছে। এটা ওখানকার যে বুথ সভাপতি সেই করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা 2020 সালের ঘটনা। তখন তো বর্তমানে আমি প্রধান হই নাই, 2023 সালে আমি প্রধান হই, আর 2020 সালের ঘটনা, মানে সম্পূর্ণ মিথ্যা কথা। এই মুহূর্তে বনসংখ্যা অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি, তিনি এই গাছের সম্বন্ধে সম্পূর্ণটাই জানেন, এবং গাছ সেই বিক্রি করেছে, গাছের টাকা আত্মসাৎ সেই করেছে, তার জন্য দলের বদনাম করার জন্য, এবং আমাদের ব্লকের যে সভাপতি নুরুল ইসলাম, তার অপমান করার জন্য এই সমস্ত নানা রকম চক্রান্ত করছে। এই চক্রান্ত আমরা রোখার জন্য নানা রকম প্রতিবাদ করছি, তার জন্য মিথ্যা অভিযোগ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা এখনো বলছি জোর গলায়, সরজিৎ ঘোষ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এবং মিথ্যাবাদী। আমাদের অঞ্চল নেত্রী সরজিৎ ঘোষ, অঞ্চল সভাপতি, সে গাছগুলো বিক্রি করে আদিবাসীদের সাথে একটা দ্বন্দ্ব হয় যে আমাদের গাছ কেন বিক্রি করলে, তো আদিবাসীরা বক্তব্য কিছু পয়সা আমাদেরকে পাই দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে ফাইসলা করলাম যে আমাদের আদিবাসী লোককে নিয়ে, আমাদের নেতৃত্ব নিয়ে যে বললাম যে ঠিক আছে, আমাদের কিছু পয়সা দিতে হবে। তো সেই পয়সা আমি একটা মোটামুটি একটা ফাইসলা করে 35,000 টাকা আদিবাসী পার্টিকে পাইন দিয়েছি। আর বাদ বাকি যা পয়সা সেটা সরজিৎ জানে, সরজিৎ ঘোষ জানে, আমাদের অঞ্চল সভাপতি সরজিৎ ঘোষ জানে। আমার দুর্নীতি আমাদের খুব প্রমাণ করে দেয়, দুর্নীতি আর দুর্নীতি প্রমাণ করছে, তো শ্মশান ঘাটে গাছে বিক্রি করে তার প্রমাণ করে দিয়েছি আমরা। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আরও এক ধাপ এগোলো। শিলাবতী নদী খনন করা হবে, নোটিশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিলাবতী যদি খনন করা হয় তাহলে প্রায় কয়েকশো বছরের পুরনো, প্রায় 100 বছরের পুরনো তো হবেই। শিলাবতীর পশ্চিম পাড়ে কুঠিবাজারের কাছে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলির ভবিষ্যৎ সেগুলো তো ভেঙে ফেলতে হবে। এবার তারা রয়েছেন টেনশনে। আমার সঙ্গে সুকান্ত রয়েছেন সরাসরি। সুকান্ত, তাদের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা হয়েছে? জানার আগে একটু জানবো যে এই কাজ কিভাবে হচ্ছে। দেখো তনুদা, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে মূলত নদী খননের উপর জোর দেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে। কারণ নদী খনন করে এই যে ঘাটালের জমে থাকা জল, যে জলে ঘাটাল প্লাবিত হয়, সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে বন্যা হবে না, এমনই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তার জন্য 23 কিলোমিটার নদী মূলত খননের প্রক্রিয়া শুরু করেছে। কারণ জেলা প্রশাসন একটি টেন্ডার নোটিশ ঝুলিয়েছে, তাতে এই 23 কিলোমিটার নদী খননের জন্য একটা প্রস্তাব আছে। সেখানে ঠিকাদারি সংস্থা তারা অংশগ্রহণ করবেন এবং এই নদী খননের তারা কাজ পাবেন। মূলত 85 কিলোমিটার নদী খনন হবে, তার মধ্যে প্রথম পর্যায়ে এই 23 কিলোমিটার। অবশ্যই এই 23 কিলোমিটারের মধ্যে যে নদীর মাটি উঠবে তার মধ্যে প্রায় 95% মাটি যে ঠিকাদারি সংস্থা বরাদ পাবে তিনি তা বিক্রি করবেন, বাকি 5% কিন্তু সরকারি কাজে ব্যবহার হবে, এমনই উল্লেখ রয়েছে এই মানে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ রয়েছে। এক কথায় এই নদী খনন করে মাস্টার প্ল্যান কার্যকর করার লক্ষ্যে কিন্তু প্রশাসন এগিয়ে চলেছে। কিন্তু অপরদিকে ঘাটালের শিলাবতী নদীর যে পশ্চিম পাড়ের ব্যবসায়ী, তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন, কারণ তাদের ব্যবসা বাণিজ্য, তাদের রুজিরুটি, তাই এই দোকান ভাঙা পড়লে তাদের কি হবে তা নিয়ে কিন্তু তারা প্রশাসনের কাছে দরবার করছেন। তারা চাইছেন পুনর্বাসনের, আর প্রশাসনও কিন্তু সর্বতোদিকে চেষ্টা করছেন। তারাও কিন্তু এই যে 5% মাটি, সেই মাটি কিন্তু একটি নিচু জায়গা ভরাট করে একটা নতুন মার্কেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার কত শীঘ্র এই ঘাটাল শিলাবতী নদীর যে খনন কাজ, সেই খনন কাজ শুরু হয়। কিন্তু সার্বিকভাবে ঘাটালবাসী কিন্তু তারা খুশি, কারণ